সম্প্রতি আমরা দেখলাম IPFT-NC দেববর্মা গোষ্ঠী সাংবাদিক সম্মেলন করে 10ই জুলাই থেকে আমাদের লাইফলাইন আসাম আগরতলা সড়ক এবং রেলপথ দুটোই অবরোধ করার অনির্দিষ্টকালের জন্যে অবরোধ করার ঘোষণা দিয়েছেন। দাবি কি? দাবি হচ্ছে না আলাদা রাজ্য করতে হবে। আলাদা রাজ্যের দাবিতে অনির্দিষ্টকাল রাস্তা রোখো, রেল রোখো, তার পরিণাম কি ভয়াবহ হতে পারে। একদিকে আমাদের বাইরে থেকে যোগান ক্ষতিগ্রস্ত হবে, বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির কৃত্রিম সংকট তৈরি হবে, আইনশৃঙ্খলার অবনতি ঘটানো এবং জাতি উপজাতি বিভিন্ন অংশের জনগণের মধ্যে যে ঐতিহ্যমণ্ডিত ঐক্য রয়েছে সেই ঐক্যকে একটা ভাঙবার প্রয়াস বলে আমরা মনে করি। এই যে রাস্তা রোকো এবং রেল রোকো যে প্রোগ্রাম, এই প্রোগ্রামটা 10ই জুলাই থেকে শুরু হবে এবং পার্টিকুলার একটা পয়েন্টে ন্যাশনাল হাইওয়ে 44 অথবা আসাম আগরতলা রুট, তার আগরতলার কাছাকাছি তেলেমুড়া এবং আগরতলার মধ্যবর্তী বড়মুড়া রেঞ্জের খামতিংপাড়া এলাকাতে একটা স্পটেই এই রাস্তা রোকোটা হবে এবং সেই বড়মুড়া পাহাড়ের বরাবর যেতে রেল লাইন আছে সেখানেও এই অবরোধটা হবে। শুধু এই পয়েন্টটাতেই এই অবরোধটা হবে। এই অবরোধের ফলে কোনো কোনো মহল থেকে ব্যাপকভাবে জনগণের মনে বিভ্রান্তি সৃষ্টি করার অপচেষ্টা চলছে। এটা বিরাটভাবে সেটা ত্রিপুরার জনগণের কাছে 37 লক্ষ মানুষের কষ্ট ভোগ করতে হবে, জাতি জনজাতির মধ্যে শান্তি সমৃদ্ধ ঐক্য বিনষ্ট হবে এবং অন্যান্য অসুবিধা হবে, এগুলো বলে এরা আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করছে। আমাদের বিনম্র বক্তব্য হচ্ছে যে এই পার্টিকুলার একটা পয়েন্টে একটা রাস্তা রোকো এবং রেল রোকো এটা সামগ্রিকভাবে ত্রিপুরার সামগ্রিক ভৌগোলিক অঞ্চলের যে সমস্ত রাস্তাঘাট রয়েছে, অর্থাৎ রাস্তাঘাটের যে আপনার বিস্তার রয়েছে, এটা কোনো এফেক্ট হবে না। কেননা আমরা সবাই জানি ত্রিপুরাতে এখন অনেকগুলো সড়ক আছে যেগুলো বিকল্প সড়ক হিসেবে ধরা যেতেই পারে। যেমন ন্যাশনাল হাইওয়ে 44-এর বিকল্প হিসেবে ধর্মনগর থেকে কৈলাসহর থেকে কমলপুর, খোয়াই এবং আগরতলা এই রুটটা আছে। এছাড়াও ন্যাশনাল হাইওয়ে থেকে ডাইভারশন নিয়ে আমবাসা দিয়ে গন্ডেশ্বরা হয়ে দক্ষিণ ত্রিপুরার সমস্ত জেলা শহরে এবং বিভাগীয় শহরে ভালো যোগাযোগের ব্যবস্থা রয়ে গেছে। এই প্রেক্ষিতে রেলওয়ের পক্ষ থেকেও আপনার চুরাইবাড়ি স্টেশন থেকে শুরু করে আপ টু তেলেমুড়া পর্যন্ত কোনো বিঘ্ন হওয়ার কথা নয়। আবার জিরানিয়া থেকে শুরু করে এরিয়া আপ টু উদয়পুর, সেখানেও রেল চলাচলে কোনো রকম অসুবিধা হওয়ার কথা নয়। কাজে এই প্রেক্ষিতে যে একটা পার্টিকুলার পয়েন্টে আমরা রুট ব্লক করলাম, রেল ব্লক করলাম, এতে সামগ্রিকভাবে সমস্ত যানবাহন চলাচল বিপর্যস্ত হবে, এটা ঠিক নয়। আর এটা যেন অহেতুক আমাদের বন নিয়ে কোনো রকম কারো আতঙ্ক হওয়ার কোনো কারণ নাই। আমরা আশ্বাস দিতেছি মিনিমাম মোস্ট যাতে ইনকনভিনিয়েন্ট হয় না হয় সেটা আমরা দেখব। আর আমাদের দেখছেন যে রাস্তা রোকো করছি, পুলিশও আমাদের উপর কোনো টর্চার করতেছে না। আমরা চড়ুইপাতি হয়ে গেছি গিয়া ডাল, তারপরে সুটকি লয়ে আসে, মরিচ লয়ে আসে, তারপরে এখানেই হাওড়ার জল তো আছে, ওই চলছে। বিশেষভাবে
এই আন্দোলন খেলা সামনের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এটা একটা পুরনো ধরনের একটা কৌশল বিজেপির সর্বভারতীয় নেতৃত্ব এমনকি কেন্দ্রীয় সরকারের প্রচ্ছন্ন মদতে এই ঘটনাগুলো ঘটছে বলে আমরা মনে করি। দিল্লিতে এনসি দেববর্মা গোষ্ঠী ওরা যখন যায় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে, হয়তো বিজেপি সর্বভারতীয় নেতৃত্ব অন্যদের সঙ্গেও দেখা করেন, তারপরেই আমরা মিডিয়াতে দেখলাম যে ওখান থেকেই তিনি ঘোষণা করেছেন 10ই জুলাই থেকে লাগাতার অবরোধ করা হবে লাইফলাইন। তখনও আমরা প্রতিবাদ করেছি। তো এইটা থেকে মনে হয় যে প্রধানমন্ত্রী বা বিজেপি সর্বভারতীয় নেতৃত্ব তাদের সঙ্গে সলা পরামর্শ করেই রাজনৈতিক কর্মকাণ্ড, ভেতরে আইনশৃঙ্খলা পরিস্থিতি তৈরি করা, নানান ধরনের প্রলোভন ইত্যাদি দেওয়া, তার সঙ্গে 1988 সালে কংগ্রেস, তখনকার প্রধানমন্ত্রী রাজীব গান্ধী ছিলেন যোগ সাজসে টিএনভির সঙ্গে। টিএনভি তখনও বেআইনি ছিল, বিজয় রাঙ্কল যার নেতা ছিলেন তখন। তো এদের একটা ষড়যন্ত্রকে রূপায়িত করা হয় বিধানসভা নির্বাচনের সময়। বিস্তৃত ঘটনা আমি নাই বললাম, আমরা জানি কি ধরনের পরিবেশ পরিস্থিতি তৈরি করা হয়েছিল। তারই একটা পুনরাবৃত্তি ঘটানোর একটা প্রচেষ্টা রয়েছে বলে মনে হয়। প্রাইম মিনিস্টার অফিসের ডাকে সেই 17 তারিখে তাদের সঙ্গে আইপিএফটির নেতৃত্বদের আলোচনা বৈঠকের পরেই আমরা ফিরে এসে নাকি এই রেল রুখো এবং রাস্তা রুখো আমরা আন্দোলনসূচি ঘোষণা করেছি। কথাটা সম্পূর্ণ অসত্য এই কারণে যে গত 19শে এপ্রিল 2017 এই প্রেস ক্লাবের আপনার কনফারেন্স হলেই আমাদের পার্টির সেন্ট্রাল এক্সিকিউটিভ কমিটির অধিবেশন হয়েছিল 19 তারিখ এপ্রিল। সেই 19 তারিখ এপ্রিলেই আমরা এই রাস্তা রুখো এবং রেল রুখো আন্দোলন কর্মসূচি সেটা গ্রহণ করেছিলাম এবং সেই কর্মসূচিটা আমরা তারপর দিন 20 তারিখ এপ্রিল এই প্রেস ক্লাবের এই হলঘরেই আপনাদের সঙ্গে বসে সেটা আমরা ঘোষণাও করেছিলাম। কাজেই সেটা 20 তারিখেই ঘোষণা হয়ে গেছে। কাজেই বিজনবাবু এবং দাশগুপ্ত সাহেব ওনারা যে অভিযোগ তুলেছেন যে কেন্দ্রীয় সরকারের প্রাইম মিনিস্টারের দপ্তরের সঙ্গে কথাবার্তা বলার পরে এবং কেন্দ্রীয় সরকারের যুগ সাজসেই এবং তাদের মন্ত্রণাতেই আমরা এই রেল রুখো রাস্তা রুখো আন্দোলন আমরা দেখেছি, এটা সম্পূর্ণ অসত্য তথ্য। এটা আমাদের এককভাবে আগেই এটা সিদ্ধান্ত নেওয়া। কাজেই এটা তাদের এই অভিযোগ অত্যন্ত অসত্য এবং জনগণকে বিভ্রান্ত করার একটা বিশেষ চক্রান্ত ছাড়া আর কিছু নয়। আমাদের কাছে খবর হচ্ছে যে এনএলএফটি বেআইনি ঘোষিত, নিষিদ্ধ ঘোষিত যারা এখনো বাংলাদেশে আছে, শক্তি কম, তা সত্ত্বেও তারা তাদের নেতৃত্ব পরিবর্তন করেছে। এই যে এনএলএফটি বিশ্বমোহনকে সরিয়ে সুবীর বা এরকম সুবীর দেববর্মা তাকে করেছে। এরা ওখানেই মিটিং করে নির্বাচনে আইপিএফটিকে সমর্থন করার ঘোষণা দিয়েছে বলে আমাদের কাছে খবর আছে। অথবা হোয়েন ডে মুভমেন্ট ইজ গোয়িং অন, সেই সময় পাইলেও সেটা আমরা অতি অবশ্যই রিভিউ করব। আর
বিজনবাবু গতকাল খুব চাঁচাশোলা ভাষায়, বাংলাতে বলে চাঁচাশোলা ভাষায় আমাদেরকে অত্যন্ত জঘন্যভাবে অভিযোগ করেছেন। উনি বলেছেন যে এই আইপিএফটির এই আন্দোলন খেলা এটা ইলেকশনকে টার্গেট করিয়েই করতেছে। কিন্তু আমরা বলছি বিজনবাবুকে সবিনয়ে এবং জনগণকে সবিনয়ে জানাইতে চাই যে এইটা কোনো, এই যে 10 তারিখে রাস্তা রোকো রেল রোকো আন্দোলনটা এটা কোনো আইসোলেটেড বিচ্ছিন্ন না। এটা আমাদের গত 2009 সাল থেকে শুরু করে আমাদের শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলন আমরা যেটা রাজ্যে, ত্রিপুরা রাজ্যে চালাইতেছি এবং দিল্লিতে চালাইছি, এটারই একটা অংশ বিশেষ মাত্র। কাজে এটা কোনো বিচ্ছিন্ন নয়, বিচ্ছিন্ন একটা আন্দোলন না, যেটা অভিযোগ করেছেন এতে বিচ্ছিন্ন ঘটনা বলে আমাদের বিজনবাবু, সিপিআইএমের রাজ্য কমিটির সম্পাদক মহোদয়। আর উনি আরও বিরাট একটা অভিযোগ তুলেছেন। উনি বলেছেন যে 1988 সালে পালাবদল হয়েছিল আমাদের এখানে ত্রিপুরার ক্ষমতা। 1978 থেকে যে ক্ষমতায় ছিলেন বামফ্রন্ট, এটা 1988-তে একটা পালাবদল হয়ে কংগ্রেস টিউজে জুট সরকার 5 বছরের জন্য গঠন হয়েছিল। বিজনবাবুদের আশঙ্কা আইপিএফটি বিজেপি মিলে 1988-র ব্লু প্রিন্ট তখন ছিল কংগ্রেস এবং টিএনবির ব্লু প্রিন্ট তাদের মতে, এখন হলো বিজেপি, আইপিএফটি এবং এনএলএফটির ব্লু প্রিন্ট, ঐক্যবদ্ধ ব্লু প্রিন্ট। এই ব্লু প্রিন্টকে বাস্তবায়ন করে 1988-র পুনরাবৃত্তি করতে তারা সক্রিয়, এইভাবে আমাদের বিরুদ্ধে অভিযোগ তুলছে। আমরা সবিনয়ে বলছি 1988 সাল, এখন কত 2017, কত বছর পার হয়ে গেছে? 29 বছর। এই 29 বছরে ত্রিপুরার মানুষের আর্থ সামাজিক রাজনৈতিক অনেক পরিবর্তন হয়ে গেছে। 1988 2017 একই পর্যায়ে নাই, এক। আর দুই, তখনকার রাজনৈতিক যে আবহাওয়া, একদিকে সিপিএম, অন্যদিকে কংগ্রেস এবং আপনার টিউজেএস, এই আবহাওয়া এখন আর নাই। এখন আবহাওয়া নতুন আবহাওয়া, নতুন রূপে এখন ত্রিপুরাতে আছে। এটা আমরা আর উল্লেখ না করেও আপনারা ভালোভাবে জানেন কী আবহাওয়াটা এখানে আছে। আর এখানে উনিরা সংযোগ করেছেন যে বিজেপি, আইপিএফটি এবং এনএলএফটি যোগ করে এটা এই অবহিত করছে এবং বলছে এনএলএফটি নাকি আইপিএফটিকে আগামী নির্বাচনে সব দিক দিয়ে সহযোগিতা করব, এরকম নাকি কথা দিয়েছে বলিয়া বিজনবাবুরা অভিযোগ তুলছেন। আমাদের সবিনয় নিবেদন এই, এনএলএফটির সঙ্গে আইপিএফটির কোনো রকম সংস্রব সম্পর্ক নাই, ছিল না, এখনও নাই, আগামী দিনেও থাকবে না। কাজেই এনএলএফটি আমাদেরকে সহযোগিতা করবে আগামী নির্বাচনে, এইটা অত্যন্ত মিথ্যা অভিযোগ ছাড়া আর কিছু নয়। বিজনবাবুরা আরও অভিযোগ তুলেছেন যে 1 মে 2017 গৌহাটিতে, আসামের রাজধানী গৌহাটিতে, ওখানে নাকি এনএলএফটি এবং আমাদের আইএনপিটির শীর্ষ নেতৃত্ব একজন এবং আসামের একজন এমপি রাজ্যসভার, তারা 3 জন মিলে নাকি একটা বৈঠক করেছে ব্লু প্রিন্ট তৈরি করার জন্য। ওই এমপি উনি বিজেপির নন, উনি বিপিএফ, বোডোল্যান্ড পিপুলস ফ্রন্টের এমপি, নাম আপনারা জানেন, আমি আর বলবো না। আর এখানকার যিনি আঞ্চলিক রাজনৈতিক দলের সুপ্রিমো বলে আমরা সবাই জানি, ওনার নাম ওখানে আছে। আর একজন আছে এনএলএফটির, এখন নাকি বিশ্বমোহনের ক্ষমতা কারিয়া নেওয়া হয়েছে, এখন সুদিন দেববর্মা নাকি আছে। ওই 3 জন বৈঠক করছে। এইটা বিজনবাবুরা এইভাবে নাম দাম উল্লেখ করে ওনারা এটা অভিযোগ তুলেছেন। বিজনবাবুরা আমাদেরকেও বলেছেন যে এনএলএফটির সঙ্গে তারা যোগ আছে,
বুঝেন বাবুদের এখানে একটু ভুল হয়েছে। ভুলটা কী হয়েছে, তারা আমাদের আইপিএফটির কারো নাম দিতে পারতেন ওখানে, তাহলে অভিযোগটা আরেকটু সুন্দর দেখাইতো। কিন্তু ওনারা ভুলবশত কিনা, কারণ এটা মিথ্যাকে তো সাজাইতে হইব, সেই জন্য আমাদের কারো নাম দিতে পারছে না। যার ফলে তারা নিজেরার অভিযোগের মাধ্যমে তারা নিজেরা স্বীকার করে নিচ্ছেন যে এনএলএফটির সঙ্গে আইপিএফটির কোনো সম্পর্ক নাই। আইপিএফটি বিজেপির সঙ্গে আলাপ আলোচনা করেই এই ধরনের হঠকারী, বিপর্যয়কর, অগণতান্ত্রিক এই ধরনের আন্দোলনের ডাক ওরা দিয়েছে। সুতরাং ত্রিপুরা রাজ্যের শান্তি, সম্প্রীতি এবং উন্নয়নের যে পরিবেশ, তাকে বিনষ্ট করবার জন্যে স্রেফ রাজনৈতিক লক্ষ্য সামনে রেখে বামফ্রন্ট সরকারকে হটাবার লক্ষ্যে ত্রিপুরা রাজ্যের জনগণের বিরুদ্ধে যারা যুদ্ধ ঘোষণা করেছে, তাতে এনএলএফটি থেকে বিজেপি, মাঝখানে আইপিএফটি, এটা খুব স্পষ্ট। শান্তিকামী সরকার, 86% মহিলা নির্যাতনকারীকে শান্তিকামী সরকার দেখছেন। যে রাজ্যের মধ্যে, দেশের মধ্যে মহিলাদের সম্মান নেই, সেই দেশের মধ্যে বিজন বাবুরা শান্তির পথ দেখছেন এবং ষড়যন্ত্রকারী ভারতীয় জনতা পার্টিকে বলছে, ভাইয়া রাজ্য সরকার তোমরা চালাচ্ছ, গোয়েন্দা বিভাগ তোমাদের কাছে, পুলিশ বিভাগ তোমাদের কাছে, তোমরা বলছো ষড়যন্ত্র করছে। ভারতীয় জনতা পার্টি ষড়যন্ত্রে বিশ্বাস করে না। ভারতীয় জনতা পার্টি গণতন্ত্রে বিশ্বাস করে। ষড়যন্ত্রে যদি কেউ বিশ্বাস করে সেটা কমিউনিস্ট পার্টি। এরা যখন দেশ স্বাধীন হয়েছিল তখনও ইংরেজদের সঙ্গে মিলে দেশ স্বাধীনতার যাতে না হয় তার ষড়যন্ত্র করেছিল। চায়না যখন ভারতবর্ষের মধ্যে আক্রমণ করেছিল তখন তারা ষড়যন্ত্র করেছিল। পাকিস্তান যখন ভারতবর্ষের মধ্যে আক্রমণ করেছিল তখন তারা ষড়যন্ত্র করেছিল। ষড়যন্ত্রের পার্টি, দেশ বিরোধী পার্টি, রাষ্ট্রদ্রোহী পার্টি লাগাতার যেটা করে আসছে, ইতিহাস সাক্ষী, সেটা কমিউনিস্ট পার্টি করে নিজের দেশদ্রোহিতা, নিজের ষড়যন্ত্রকারী মানসিকতা নিয়ে, নিজের আয়না নিয়ে অন্যকে দেখতে চায়। সেটা ত্রিপুরাবাসী, 37 লক্ষ ত্রিপুরাবাসী ওনার প্রেস কনফারেন্সের মাধ্যমে উনি প্রমাণিত করে দিয়েছেন যে এনারা দেশদ্রোহী, ষড়যন্ত্রকারী এবং রাষ্ট্রদ্রোহী পার্টি। অন্যরা কে কীরকম অবস্থান নিয়েছেন আমরা জানি না। আমরা ক্যাটাগরিক্যালি জানতে চাই বিজেপি নেতৃত্বের কাছে আলাদা রাজ্য সম্পর্কে তাদের বক্তব্য কি, প্রকাশ্যে বলুক। 1, 2 নম্বর হচ্ছে এই যে লাগাতার অনির্দিষ্টকাল রাস্তা রোখো, জেল রোখো, রেল বন্ধ করা, অবরোধ তৈরি করা, এই যে আন্দোলনের কথা ওরা ঘোষণা দিয়েছে, এই সম্পর্কে বিজেপি দলের কিংবা অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে বাম বিরোধী, সেই রাজনৈতিক দলগুলোর অবস্থান কি এটা স্পষ্ট করো, পরিষ্কার করো। সিপিআইএম এবং অবশ্যই বামপন্থী দলগুলো, বামফ্রন্ট, আমরা এইটার বিরুদ্ধে আগেও বলেছি, এখনও আরও দৃঢ়ভাবে আমরা বলছি, এর বিরোধিতা করব এবং এই ধরনের ষড়যন্ত্র তার পুনরাবৃত্তি যাতে ত্রিপুরায় না ঘটতে পারে তার জন্য নিশ্চিতভাবেই ত্রিপুরা শান্তি, সম্প্রীতিকামী, উন্নয়নকামী জনগণের কাছে আমরা আহ্বান জানাবো, তারা এগিয়ে আসবেন। আর প্রশাসনের দিক থেকেও, প্রশাসনের কাছ থেকেও আমরা চাইব যে শান্তি, সম্প্রীতি, নিরাপত্তা, জননিরাপত্তা এবং স্বাভাবিক জীবনযাত্রা অক্ষুণ্ণ রাখার জন্য যতটুকু ব্যবস্থা গ্রহণ করতে হয় সেই রকমভাবেই তারা ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নেবেন। কমিউনিস্ট পার্টির সম্পাদক বিজন বাবু সাংবাদিক সম্মেলন করে বলেছেন
যে আগামী 10 জুলাই আইপিএফটি পথ অবরোধ করবে, আর তার জন্য মণিপুরের কায়দায় ভারতীয় জনতা পার্টি প্রধানমন্ত্রীর কার্যালয় ষড়যন্ত্র করছে এবং সেইভাবে আইপিএফটিকে রাস্তা অবরোধ করার জন্য উৎসাহিত করছে। তার জন্য উনি ভারতীয় জনতা পার্টির স্পষ্টীকরণ চাইছেন। বিনাশকালে বিপরীত বুদ্ধি, আমার এর চাইতে বলার বিনাশকালে বিপরীত বুদ্ধি। বিজন বাবু, সরকার আপনি চালাচ্ছেন, পার্টি আপনার ক্ষমতায় আছে, 19 বছর ক্রমাগত মুখ্যমন্ত্রী মানিক বাবু, 25 বছর কমিউনিস্ট পার্টি, এর আগে 10 বছর রাজত্ব করেছেন আপনারা, 35 বছরের কমিউনিস্ট সরকার। আপনারা বলছেন যে আইন শৃঙ্খলা বিজিবি রক্ষা করার জন্য। আপনি ভুলে গেছেন মানিক বাবু মুখ্যমন্ত্রী, এখানের মুখ্যমন্ত্রী অরুণ ভৌমিক নয়, এখানে মুখ্যমন্ত্রী মানিক সরকার। রাজ্যের আইন শৃঙ্খলা কোন পার্টি কোন ডেপুটেশন দেবে, কোথায় জনসভা করবে, তার জন্য পারমিশন আমরা রাজ্য প্রশাসন থেকে নেই। আমাদের কোনো কার্যক্রম হলে আমরা থানাতে অ্যাপ্লিকেশন দিই। তো আইপিএফটি একটা রাজনৈতিক পার্টি, সে রাজনৈতিক পদক্ষেপ নিতেই পারে। তার জন্য ব্যবস্থা করা, তার সুব্যবস্থা করা, তাকে কিভাবে সংযমে রাখা যায় তার দায়িত্ব রাজ্য সরকারের কাছে। যদি মানিক বাবু এবং বিজন বাবু এরা পারে না পারেন তো রিজাইন দিয়ে দেন, বিজেপির কোনো কার্যকর্তা চিফ মিনিস্টার হয়ে যাবে। তো ত্রিপুরা আইন শৃঙ্খলা কীভাবে তৈরি রাখতে হবে সেটা ব্যবস্থা করবে। আর বিশেষত আজকে আইপিএফটি যে আলাদা ল্যান্ডের ডিমান্ড করছে, সেটা কার জন্য তৈরি হয়েছে? কমিউনিস্ট পার্টির শাসনের কারণে এ রাজ্যে উপজাতিরা নিজেদেরকে নিগৃহীত এবং অপমানিত এবং শোষিত মানসিকতার কারণে আইপিএফটি সেটাকে ইস্যু বানিয়েছে। আজকে যদি জনজাতির উন্নয়ন হতো তাহলে আইপিএফটি সেই ইস্যু বানাতেই পারতো না, না জনতার সামনে সেটা যেত। তার জন্য দায়ীকে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি ডাইরেক্টলি কমিউনিস্ট সরকার এবং কমিউনিস্ট পার্টি তার জন্য দায়িত্বী। যদি জনজাতিদের জলের ব্যবস্থা করা হতো, স্বাস্থ্যের ব্যবস্থা করা হতো, তাদের উন্নয়নের ব্যবস্থা করা হতো, তাহলে আইপিএফটি আলাদা ল্যান্ডের ডিমান্ড করে সামনে না আসতো। ভারতীয় জনতা পার্টি কোনো ক্রমেই আলাদা ল্যান্ডের ডিমান্ডকে মানে না। ভারতীয় জনতা পার্টি রাষ্ট্রবাদী পার্টি, আমরা নেশন ফার্স্ট, তারপর পার্টি, তারপর ব্যক্তি। কমিউনিস্ট পার্টি প্রথম পার্টি, তারপর বাকি সব। তার জন্য কমিউনিস্ট পার্টি ইতিহাস সাক্ষী, রাষ্ট্র বিভাজনে কমিউনিস্ট পার্টিই সবচেয়ে আগে থাকে। সেটা শুধু ভারতবর্ষ নয়, দুনিয়ার মধ্যে কমিউনিস্টরা যেখানে রাজ্য করেছেন, রাষ্ট্র করেছেন, সেখানে রাষ্ট্র বিভাজন, শুধু রাজ্যের বিভাজনে রাষ্ট্র বিভাজনে এরা বিশ্বাস করে। তো ভারতীয় জনতা পার্টি রাষ্ট্রবাদী পার্টি, কোনো মতেই ভারতীয় জনতা পার্টি আলাদা ল্যান্ডের ডিমান্ডকে আমরা সাপোর্ট করি না। এবং আমি আবারও নিবেদন করছি মানিক বাবু এবং বিজন বাবুদেরকে, যদি রাজ্য পরিচালনা আপনাদের না আসে তো আপনারা রিজাইন দিয়ে দিন। আপনাদেরকে বারবার বলা হচ্ছে, যখন আইপিএফটি বিগত 23 অগাস্ট এদের ফাউন্ডেশন ডে উপলক্ষে আগরতলাতে যে অমানবিক ঘটনা ঘটেছিল, তখনও ভারতীয় জনতা পার্টি এখানে প্রেস কনফারেন্স করে আমরা বলেছিলাম যে আপনি সিবিআই তদন্ত করান, তার জন্য সর্বদলীয় বৈঠক ডাকুন, দরকার হলে দিল্লিতে আমরা যাব, প্রধানমন্ত্রীকে বলবো। কিন্তু তখন বিজন বাবুরা কোনো উত্তর দিচ্ছিলেন না। আজকে আইপিএফটি 10 তারিখ 10 জুলাই পথ অবরোধ করবেন, তার জন্য বিজেপি স্পষ্টীকরণ দেয়। মানে আমি যেটা বলছি, রাজনৈতিক অপরপক্ষতার পরিচয় দিচ্ছেন। ভারতীয় জনতা পার্টি এই রাজ্যের ক্ষমতাসীন পার্টি নয়, সেটা দায়িত্ব বিজন বাবু এবং মানিক বাবুদের। এদেরকে ভাবা উচিত এদেরকে কিভাবে ট্যাকেল করা হবে। ভারতীয় জনতা পার্টি যখন সরকার আসবে, যেভাবে মণিপুরে আমরা ট্যাকেল করেছি ঠিক সেভাবে এখানে করে নেব। আমরা বিশ্বাস করি আমাদের সরকার আসার পর না আমরা বঞ্চনা করব, না তাদেরকে লুণ্ঠিত করব। সমস্ত জাতি উপজাতির মিলনস্থল ত্রিপুরা রাজ্য সঠিক দিশাতে কাজ করবে, আমরা সেটাতে সক্ষম হব। এটা ত্রিপুরা রাজ্যের জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। বিজেপির অসমত যজ্ঞের ঘোড়া ত্রিপুরাতে আটকাবার যে অবস্থা তৈরি হয়েছে, সেটা রাজনৈতিকভাবে ব্যর্থ হয়ে
নানান ধরনের ষড়যন্ত্রমূলক পদক্ষেপ ওরা গ্রহণ করেছে, এটা তার একটা অংশ। ভবিষ্যৎ দিনে আরও কী হবে আমরা জানি না, এটার তীব্র বিরোধিতা আমরা করি এবং আমরা আশা করব যে শান্তি সম্প্রীতি এবং উন্নয়নের পরিবেশ, গণতান্ত্রিক যে আবহাওয়া, ধর্মনিরপেক্ষ যে আবহাওয়া, এইটা যাতে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হতে পারে সংকীর্ণ রাজনৈতিক কারণে, তার জন্য আমাদের রাজ্যের যারা মিডিয়া আছেন, মিডিয়া পার্সনস, তারা যথাযথ ইতিবাচক ভূমিকা গ্রহণ করবেন এই আবেদন রাখব। যদিও আমরা জানি যে ইতিমধ্যেই 9 থেকে 10 জন সাংবাদিক, নামধারী মালিক কিংবা মালিকের পক্ষের লোক, বৈদ্যুতিক চ্যানেল, পত্রপত্রিকা, মিডিয়া ত্রিপুরা থেকে তারা দিল্লিতে গেছেন, বিজেপির সঙ্গে সলা পরামর্শ করছেন। আর্থিক লেনদেন এটা আগেও হয়েছে, নিশ্চয়ই এখানেও হবে। একটা পরিকল্পিত উদ্যোগ থাকবে বামফ্রন্ট বিরোধী, উন্নয়ন বিরোধী, সম্প্রীতি বিরোধী, গণতান্ত্রিক পরিবেশের বিরোধী একটা প্রচারণা ইন ফেভার অফ বিজেপি, তার অফেন্সিভ হওয়ার জন্য যা দরকার সেটা করার জন্য একটা প্রচেষ্টা আছে। তা সত্ত্বেও সংবাদ মাধ্যমের কি বৈদ্যুতিন কি মুদ্রণ, সেখানে যারা হান্ড্রেডস অফ পিপল যারা কাজ করেন, তাদের প্রতি বিশ্বাস রয়েছে আমাদের যে তারা নিশ্চিতভাবে ইতিবাচক ভূমিকা পালন করবেন। অশ্বমেধ ঘোড়া শান্তি হয়েছে আমার সঙ্গে। সমস্ত ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তারা স্বতঃস্ফূর্তভাবে আমাকে ধন্যবাদ জানিয়েছেন। কেন? অশ্বমেধ ঘোড়া এখন ত্রিপুরার দিকে ধাবিত হয়েছে। কে ঘোষণা করেছেন? বিজনবাবু ঘোষণা করেছেন। কমিউনিস্টের বন্ধুদেরকে আমি নিবেদন করতে চাই, বিজনবাবু হার মেনে নিয়েছেন। অশ্বমেধ ঘোড়াকে কেউ আটকাতে পারে না। ইতিহাস সাক্ষী, রামায়ণে সেই অশ্বমেধ ঘোড়া বেরিয়েছিল যজ্ঞের পর। সেই ঘোড়াকে কোনো তৎকালীন কোনো রাজা মহারাজা আটকাতে পারেনি। যদি আটকিয়েছে তো রামচন্দ্রের সন্তান তার 2 ছেলে আটকিয়েছে। তো বিজেপির অশ্বমেধ ঘোড়ার রথ তো ভারতীয় জনতা পার্টি না হলে অশোক সিনহা রুখতে পারে, রামপদ জমাতে রুখতে পারে, বা অরুণ ভৌমিক রুখতে পারে, বিজনবাবুরা রুখতে পারবে না। ইতিহাস সাক্ষী। আমি তার উদাহরণ দিইনি, বিজনবাবু দিয়েছেন, প্রমাণিত করে দিয়েছেন যে কমিউনিস্ট পার্টি এই রাজ্যের মধ্যে রাজনৈতিকভাবে, সামাজিকভাবে, প্রশাসনিকভাবে হেরে গেছেন। ওনার স্টেটমেন্টে তা প্রমাণিত হয়ে গেছে। এই যে ষড়যন্ত্র, এটা 17 মে এটা যেটা প্রচার লোকাল মিডিয়াতে আমরা দেখলাম যে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে নাকি এনসি দেববর্মাদের আমন্ত্রণ জানানো হয়েছে আলোচনার জন্য দিল্লিতে। তো 17 মে আলোচনাটা কার সঙ্গে হলো, যেটা আমরা দেখলাম যে প্রধানমন্ত্রীর দপ্তরের রাষ্ট্রমন্ত্রী জিতেন্দ্র সিংয়ের সঙ্গে আলোচনা হয়েছে এবং তারপরেই তারা এই আন্দোলনের সড়ক অবরোধের এবং রেল অবরোধের কর্মসূচির ঘোষণা করে। একটাই, প্রধানমন্ত্রী অগোচর হয়েছে সেটা মনে করার কোনো কারণ নেই। এটাও ওই ধরনের একটা ঘৃণ্য ষড়যন্ত্র। তো এই অবস্থার প্রেক্ষিতে তারা চাইবই ত্রিপুরাতে কোনো রকমে এখানে ক্ষমতা দূরে রাখার লাগিয়া। কারণ কেরালাতে সবেমাত্র 16তে তারা ক্ষমতায় এসে 16 পাশে 21-এ গিয়া সিপিএম ক্ষমতায় থাকতো না। কেরালার মানুষ এমনই, আমি তো কেরালা 2 বছর থেকে এসেছি, তারা রোটেশনাল ওয়েতে ক্ষমতা আনে। এখন এলডিএফ ক্ষমতায় আছে। 2021-এ গিয়া ইউডিএফ ক্ষমতায় আইব। কাজে এখানে নাই। এখানেও যদি এই 18তে না রাখতে পারে তাহলে পরে সারা 29 রাজ্যের মধ্যে সিপিএমের ক্ষমতা শূন্য। তখন কী করব? তখন ওই 1988 সালের কায়দা ধরব। তারা তো বলতেছে আমরা বিজেপি, এনএলপি, আইপিতে মিলে ব্লু প্রিন্ট করতেছে। তারা কি ব্লু প্রিন্ট
করছিল 1988-তে। আপনি বলুন না, আপনি তো আপনি প্রবীণ মানুষ, আপনি বলুন না। তারা করছে যে সিপিএমের জিএমপির যত ক্যাডার আছে, সিপিএমের ক্যাডার সব জঙ্গলে পাঠিয়ে দিয়েছিল 1988 শেষে। জঙ্গলে পাঠিয়ে দিয়েছে কী নাম দিয়া? ATTF। কেতা তার নেতা আমার 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 জামাই ললিত দেববর্মা, তারা জঙ্গলে পাঠিয়ে দিয়েছে 1992 জুলাই মাসের একদিনে গভীর একটা রাত্রে, মানে বৃষ্টির রাতে আমি বাড়িতে গেছিলাম। হ্যাঁ, তখন আমাকে দরজা খুললিয়া দিতে বাধ্য হয়েছে, একবারে বন্দুক ধরিয়া। হ্যাঁ, আমার কাছ থেকে আমার যা আসিল সেদিন আর কি, আবার তো টাকা তো কই থাকবে তো, হ্যাঁ না, খুব পয়সা 1700 না কত পয়সা এটা লইয়ে গেছি। এবং নারিকেল আমার এখানে বাচ্চারা লেগে আনবো কইয়া পুরিতার মতো নারিকেল শুলিয়ে রাখছিলাম, তারা লোভ সামলাতে পারছে না, নারিকেল 10টা নিয়ে গেছে খাইতে গিয়ে। এই ললিতের দল। পরে 1993-তে যখন তারা আবার ক্ষমতায় এলো, তখন তারা কইছে ললিত, হ্যাঁ এখন গণতন্ত্র ফিরে আইছে, আমরাও ফিরে আইছি আর কি। তো এইবারে যদি ক্ষমতা হারায় 2018-তে, তারা আবার যাইব জঙ্গলে যাইব, তারা আবার জঙ্গলে পাঠাইব, এই ব্লুপ্রিন্ট করব। কিন্তু জঙ্গলও এখন আর নাই, সমস্যা হয়ে গেছে কিনে, শুধু রাবার বাগান আছে, জঙ্গল কই আছে? বাংলাদেশও পাঠাতে পারতো না, জায়গা নাই। এই হলো তার অবস্থা। কাজেই আবার আজকে আপনাদের কাছে খুব কষ্ট দিলাম, অনেক বক করলাম যে এই সমস্ত অপপ্রচার থেকে, অকথ্য অপপ্রচার থেকে তারা এটা বন্ধ রাখুন সিপিএম। কারণ এখনকার যুগ হলো গিয়া আপনার রাইট টু ইনফরমেশন যুগ, ট্রান্সপারেন্সির যুগ। কেউ কাউকে লুকাইতে পারে না এখন, লুকাইয়া কাজ করার মতো সুবিধা এখন নাই। মানুষের চুপ কান খোলা, জনগণ আমাদের সাথে বেশি ভালো জানে। এইগুলো থেকে বিরত রাখার জন্য আপনার মাধ্যমে জনগণের কাছে আমরা আবার আবেদন রাখতেছি, এটা বন্ধ করুক। যে 1 মে গুয়াহাটিতে একটা মিটিং হয়েছে, সেই মিটিংয়ে এই বাংলাদেশ থেকে এই যে NLFTর এখন তাকে নূতন প্রদান করেছে সুবীর দেববর্মা, সে ছিল INPTর চিফ বিজয়রাঙ্কর সেখানে ছিলেন। এই মিটিংটাতে অ্যাটেন্ড করে মিটিংটা কল করেছে যে বিশ্বজিৎ দৈমারি MP আসামের। তো এরা চুপ কেন? বিজয়রাঙ্কর তো কিছু বললেন না, যে এখানে বেআইনি ঘোষিত যারা বাংলাদেশে রয়েছে এবং আসামে এরকম ধরনের একটা ষড়যন্ত্র সেখানে হয়েছে এবং আসাম গভর্নমেন্ট পুরোপুরি জড়িত এটার সঙ্গে। এটা হিনিয়াস কনস্পাইরেসি এখানে চলছে ত্রিপুরার ইলেকশনকে সামনে রেখে। আমরা এগুলো জবাব চাই এদের কাছ থেকে। এবং এটা এই যে তাদের ডিমান্ডটা পুরোপুরি অযৌক্তিক, এটা তো আপনারা জানেন যে ত্রিপুরাল্যান্ডের দাবি ADC এরিয়া, সেটাকে নিয়ে ত্রিপুরাল্যান্ড করা মানে তো ত্রিপুরার অস্তিত্ব থাকবে না। আমাদের ADCর যে ম্যাপটা, সেটা নিয়ে একটা আলাদা রাজ্য হলে পরে ত্রিপুরার তো 14টা টুকরা হবে। ত্রিপুরা নামে যে একটা রাজ্য এত বছর ধরে আছে, এখানে কয়েকশো বছর ধরে এত ঐতিহ্য আছে, কিছুই তো থাকবে না। একটা প্রমাণ এখানে তুলে দিতেছি। 1992 সাল তারিখ 26শে ফেব্রুয়ারি, তখন ওনারা ক্ষমতায় নাই। মানে সুধীর বাবুর পরে সমীর ভবনের মুখ্যমন্ত্রীতে তখন সর্বদলীয় মিটিং ডাকছে ত্রিপুরার আইন শৃঙ্খলার ব্যাপার নিয়ে, সমস্ত কিছু ব্যাপার নিয়ে। তখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মানিক সরকার, উনি তখন CPIM-এর স্টেট কমিটির সম্পাদক। এই CPIM-এর স্টেট কমিটির সম্পাদক হিসেবে সেই সর্বদলীয় মিটিংয়ে মানিকবাবু অ্যাটেন্ড করছেন। অ্যাটেন্ড করিয়া এই 1 পাতা 2 পাতা 3 পাতা 4 পাতার একটা নোট, টাইপ করা নোট উনি এখানে দাখিল করছেন। এখানে ভালো ভালো কথা লেখা আছে ট্রাইবেল উন্নতির জন্য। ট্রাইবেলদের এখানে জমিতে ফেরত দিতে হইব, ট্রাইবেলদের এখানে আর কোনো রকম এনক্রোচ করা যাইতো না,
ট্রাইবেলদেরকে দিয়ে অমুক করতে হইব, সাবসিডি দিয়ে রেশন করতে হইব, অমুক করতে হইব। আর বাংলাদেশ থেকে যারা আছে তারা আইডেন্টিফাই করিয়া তারা কনসেন্ট্রেশন ক্যাম্পে রাখতে হইব, তারপরে পুশব্যাক করতে হইব, হেন তেন অনেক এখানে লেখছে। এইটা আপনারা বিশ্বাস না করলে আপনারা ফটো নিতে পারেন। এটা এই যে মানিকবাবুর সই কিনা, এইটা হলো মানিকবাবুর সই। এই যে ক্ষমতায় তখন নাই, ট্রাইবেলের জন্য ভালো ভালো কথা কইছে, এখন ক্ষমতায় অন্যরকম। কীরকম? এই যে এটা হলো মুখপত্র, সিপিআইএমের মুখপত্র, 22 মে 2016। এখানে লেখছে ভালো লক্ষ্য কথা, উপজাতি কল্যাণে 3 থেকে 5 বছর মেয়াদী পরিকল্পনা গ্রহণ করা হবে। পর্যালোচনা সবাই বললেন মুখ্যমন্ত্রী। এটা আপনার কাছে আছে, রেকর্ড আছে। কিন্তু কী পরিকল্পনা করলো 3 বছর? কিছু করেন। এটা গেল। আর একটা জিনিস আপনারা বলবো, তারা ট্রাইবাল দরদি কতটুকু। এখন তো ক্ষমতা রাজ্যেও আছে, এডিসিতে ক্ষমতায় আছে। কারা আছে? সিপিএম আছে। এই সিপিএম ক্ষমতায় থাকার সময় এখন তারা বলছে যে এডিসিকে আরও ক্ষমতা দিতে হইব, আরও ক্ষমতা দিতে হইব, এডিসিকে অধিক ক্ষমতা দিতে হইব, কথাই বলে। কিন্তু অধিক ক্ষমতা দেওয়া মানে আরও এম্পাওয়ারমেন্ট করা, আইন করার ক্ষমতা দেওয়া। 2007 সালে এডিসি কর্তৃপক্ষ একটা ল্যান্ড বিল তৈরি করিয়া এটা পাঠাইছিল গভর্নরের অনুমোদনের জন্য। এই ল্যান্ড বিলটা 2007 সালে পাঠাইয়া 2014-তে ফেরত দিছে। তোমরা এই বিল করার ক্ষমতা তোমাদের নাই। সারা এডিসি, আরও 9টা এডিসি আছে বা নর্থ ইস্টার্নে, তারা সব আইন করিয়া তারা আইন কার্যকর করতেছে। এখানে হলে ক্ষমতা নাই। এটা হইল গিয়া এই সিপিএম গভর্নমেন্টেরই ভাষণ। আরেকটা হইল গিয়া 2016 সালের গত বছরের মার্চ মাসে এখানে নগর পঞ্চায়েত, মিউনিসিপ্যাল কর্পোরেশনের মতো একটা টাউন কমিটি বিল তারা তৈরি করছে। এডিসি কর্তৃপক্ষ বিলটা কাউন্সিলে পাস করছে, পাস করিয়া রাজ্যপালের অনুমোদনের জন্য পাঠাইছে। কিন্তু টাউন কমিটির বিল এখন পর্যন্ত অনুমোদন দূর কথা, এইটা ফাইল চাপা দিয়া এখন 14 মাস চলছে। এটা হইল আপনার সিপিএমের ট্রাইবাল দরদি নমুনা। আরেকটা, এটা সব প্রমাণ আছে, আমি এগুলো আরেকটা প্রমাণ হইল যে 2016 সালে নীতি আয়োগ, এখন তো প্ল্যানিং কমিশন আর নয়, নীতি আয়োগ। এই নীতি আয়োগ উত্তর পূর্বাঞ্চলের 10টা ডিস্ট্রিক্ট কাউন্সিলের জন্য এক দফায় 1000 কোটি টাকা প্যাকেজ পাঠিয়েছে। এই 10টা এডিসিতে তাকে ভাগ করে দেওয়ার জন্য। কেমন ভাগ করব? যেখানে যত পপুলেশন আছে সেই অনুসারে রেশিওতে পাইব। আমাদের পপুলেশন এডিসি এলাকার রেশিও অনুসারে আমরা ভাগে পড়লো 175 কোটি 95 লক্ষ টাকা ডাইরেক্ট পাঠাই দিয়েছে প্রত্যেক স্টেট গভর্নমেন্টকে। এটা তোমরা এটা 2000 এডিসিকে দিতেও এই টাকা এখন পর্যন্ত 1 পয়সাও পাঠাইছে না। এটা হলো সিপিএমের ট্রাইবাল দরদের নমুনা। আরেকটা উদাহরণ দিব। বর্তমানে আমাদের এমপি সাহেব পূর্ব ত্রিপুরা আসনের, উনি যখন বনমন্ত্রী ছিলেন তখন এই জমির পাট্টা দেওয়ার আইনটা এখানে বলবৎ ছিল 2008 সালে। কি করছে যে পাট্টা পাওয়া জমিতে রাবার চাষ করানো যাবে না, এই করিয়া তারা একটা সার্কুলার দিয়ে দিয়েছে। এই যে আপনার সাবরুম তো আগরতলা রুটে আপনারা দেখবেন প্যারাটিয়া অমুক তমুক জায়গাতে এটা সাইনবোর্ড দিয়ে রাখছে, পাট্টাপ্রাপ্ত জমিতে রাবার চাষ নিষেধ। কেটা করছে বামফ্রন্ট সরকার, কে মন্ত্রী, বামফ্রন্টেরই ফরেস্ট মিনিস্টার, বর্তমানে এমপি। 60 বছর এভাবে বন্ধ করে রাখছে। আইপিএফটি এটা ছুটাই আনছে দিল্লি গিয়া। তাহলে বুঝুন তার উপজাতি দরদের কত নমুনা। এই হলো তার কর্মকাণ্ড। আর আরও বলি
এই যে 2009 সাল থেকে আমাদের বিরুদ্ধে লাগাতারভাবে তারা সমস্তখানে A to Z যত মন্ত্রী, বড় মন্ত্রী, ছোট মন্ত্রী, MLA, MDC থেকে আমাকে সবাই আমাদের বিরুদ্ধে তারা বিস্ফোরণ করে গেছে, যেতে বললেন সর্বনাশ। এইটা হলো গিয়া তারা এই যে বুকলেট করছিল, লাল রঙের বুকলেট, মানে সাংঘাতিক ব্যাপার। এটা করছে আপনার এতে 2015 সালের ডিসেম্বরে। এটা করিয়া হাজার বিলি করছে আমাদের বিরুদ্ধে নাম টাম দিয়া। আমি কোন সময় উগ্রপন্থীর সঙ্গে গেছি গিয়া আকাশবাণীর গাড়ি লইয়া এই সব করছে। এইটার প্রতিবাদে আমরাও বই রয়েছি না, আমরা এইটার প্রতিবাদে এইটা করি, তার পাঠাই, এটাও প্রচার করছি সমস্ত খণ্ডন করিয়া। এরপরে দেখুন এটা শ্রুতিপুরাতে আমাদের বিরুদ্ধে সীমাবদ্ধ না, এটা হলো পিপুলস ডেমোক্রেসি। পিপুলস ডেমোক্রেসি কি? এইটা কেন্দ্রীয় পলিট ব্যুরোর মুখপত্র, CPM-এর কেন্দ্রীয় পলিট ব্যুরোর মুখপত্র। এটা গ্লোবাল ওয়েতে যায়, সমস্ত কমিউনিস্ট কান্ট্রি থেকে কমিউনিস্ট কান্ট্রি সবখানে যায়। এইখানে জল করিয়া আমাদের সৌভাগ্য, তারা আমাদের সৌভাগ্য দিয়েছে, আমাদের নামগুলো এখানে জল করে উঠছে পিপুলস ডেমোক্রেসিতে। এখানে বাই নেম দিছে, বাই নেম দিয়ে ওই যেখানে যা আছে না সব হুবহু তুলে দিছে। এই হলো তাদের আমাদের প্রতি এই যে আমাদেরকে আঘাত করিয়া শেষ করার যে ইচ্ছা। এখন এই অবস্থার প্রেক্ষিতে এই যে প্রচার অপপ্রচার যে কাউন্টার হইতেছে, হ্যাঁ, এখানে তারা কিন্তু অনেকটা হতে গেছে অনেকটা। কেননা একটা প্রমাণই দিব, আর দিতাম না, কারণ সময় নাই, সময় আপনারা অনেক মূল্যবান, আমাদের তো মূল্য নাই সময়ের। 2016 7ই সেপ্টেম্বর, মানে 6ই সেপ্টেম্বর বিজনবাবু সাংবাদিক সম্মেলন করছেন। এই সাংবাদিক সম্মেলনে আপনার কোনো স্মরণ আছে কিনা, কিন্তু সাংবাদিক সম্মেলনে উনি স্পষ্ট বলছেন যে IPFT প্রেসিডেন্ট চাইছে, এইটা তো অসাংবিধানিক না, এ সাংবিধানিক, এটা সাংবিধানিক। এটার প্রমাণ এখানে লোকাল পত্রপত্রিকাতে যে উঠছে, জাতীয় দৈনিক, আনন্দবাজার, টেবলল্যান্ডের দাবি অসাংবিধানিক নয়। বিজেন্দরকে কোট করিয়া প্রথম শ্রেণীর দৈনিক সারা ভারতবর্ষের এই নীতি নিউজটা করছে। তাহলে এরপরে বিজনবাবু কই যাইব? এরপরে কেমনে কয় যে আমরা এটা অসাংবিধানিক সাম্প্রদায়িক? আরেকটা জিনিস এখানে উল্লেখনীয়, এটা হলো একটা দুঃখের সঙ্গে আমরা উল্লেখ করছি, গত বছর 23শে অগস্ট 2016 আমরা এখানে যখন ত্রিপুরাল্যান্ড দাবি দিবস পালন করলাম, তখন কিছু অপ্রীতিকর ঘটনা হয়েছে। এটা আমরা যে দুঃখ প্রকাশ করছি, এটা কেন এমন হয়েছে? কিন্তু এটাতে ইন্ধন ছিল বামফ্রন্টের, তাদের ক্যাডারদের। এবং আপনারা হয়তো মনে আছে, আপনারা পত্রপত্রিকা যে খুব চাউর করিয়া সেটা আপনারা হাইলাইট করছেন। এটা হলো গিয়া 24 তারিখ সম্ভবত পুলিশ থেকে তারা 28 জনের ফটোসহ কে কীভাবে অ্যাকশন করতেছে, ডাউনিয়া লাতিনিয়া, এটা ছাপাইয়া দিছে। এবং এটা আইডেন্টিফাই হয়েছে কারা কারা, CPM-এর ক্যাডাররা, CPM-এর তারা আপনার কী বলে এই যে গ্যাং, মাফিয়া গোষ্ঠীরা। এখন এটা নিয়ে তারা একটা হাত ধোয়ার লেগিয়া, হাত ধুয়ে ফেলার লেগিয়া DM ওয়েসকে দিয়ে একটা তদন্ত কমিটি করছে। তদন্ত কমিটির রিপোর্ট জমা দিছে 10ই জানুয়ারি 2017 মন্ত্রী সবার কাছে। কিন্তু এই তদন্ত রিপোর্ট এখন পর্যন্ত না বিধানসভাতে প্লেস করছে, না এটা পাবলিক ডোমিনেন্টে আনছে না। কি লিগে আনছে না? তাহলে গলত আছে ইস্যু কমিশনের মতো, এটাই তো জনগণ ধরে নিতে পারে। কইছে না আগে আরও 5টা কেস আছে, তারা ওই ঘটনার কী কেস আছে মানিকবাবু বলতে পারবেন কী কেস আছে? আমরা জানি কেস আছে, আর 2টা কেস আছে মাত্র। একটা হইল গিয়া GRP, আপনার জেনারেল রেলওয়ে পুলিশের, এটা ত্রিপুরারই পুলিশ, তারা একটা কেস, আর একটা আছে CID-তে। এই 2টি কেসে, ওই কেসগুলো তো আমাদেরকেও তারা অভিযোগ করছে, আমরা
তার কাছে এটা আমরা অ্যাপিয়ারও হয়েছি। এই দুইটা কেস শেষ করতে পারলো না। গত ডিসেম্বর থেকে এটা কেসটা এটা ইনকোয়ারি চলছে, এখনও শেষ হতে পারলো না। তাহলে কেসটা ঝুলে রাখছে কি লিগা? নির্বাচনের লেগেই তো এটা, নির্বাচনের সময় বাড়ি করবো ওইটা। এই হলো সিপিআইএমের কারসাজি। কারণ মেলার মার্ক ক্লিয়ার না করলে তো এটা ত্রিপুরা সরকার এটা বাড়ি করতে পারতো না। এই হলো ব্যাপার। তার বলছে অনেক ক্ষমতা দিতে হবে। দিল্লিও অনেক বেড়ে গেছে। তাই জন্য সংবিধান সংশোধন করতে হবে ষষ্ঠ তফসিল। এটার জন্য কেন্দ্র থেকে 2012-তে একবার, 2015-তে একবার ষষ্ঠ তফসিল সংশোধনের জন্য বিল তৈরি করছে। এই বিল তৈরি করিয়া 2015 বিলটা তারা রাজ্য সরকারের কাছে পাঠাইছে। অন্যান্য রাজ্য সরকার এটা বিলটা তারা মতামত দিয়ে পাঠিয়ে দিছে। ত্রিপুরা সরকার তারা এডিসি কর্তৃপক্ষকে পাঠাইছে ওই বিলটা, তোমরা মতামত দাও। এডিসি কর্তৃপক্ষ কোনো মতামত দিতে সাহস করছে না। কেলে গিয়া 2012 সালে যে বিলটা আইছিল ওই বিলের উপরে এডিসি কর্তৃপক্ষ কিছু মতামত দিয়েছিল। দমক খাইতে হচ্ছে তারা। কেটা কইছে তোমরা এই সংশোধন আনতে, রীতিমতো দমকাইয়া এগুলো বাতিল করে দিছে। এরপরে এখন তারা থরহরি কম প্রমাণ 2015 বিলটা আর এডিসি কর্তৃপক্ষ কোনো মতামত দিতে সাহস করছে না। আর ত্রিপুরা সরকার নামকা বাস্তে একটা মতামত দিয়ে পাঠাইছে, সব নেগেটিভ। তাহলে একদিকে অধিক ক্ষমতা আর একদিকে হলো গিয়া অধিক ক্ষমতা দেওয়ার লেগিয়া কেন্দ্র সরকার যে বিলটা আনছে এ তুমি নেগেটিভ করতেছ। এই হলো আসল নমুনা সিপিআইএমের বামফ্রন্ট সরকারের। এখন নির্বাচন তো আসবেই, এবং প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি সেই নির্বাচনে যে যার মতো করে তারা এটা নিজেরা নির্বাচনে অংশগ্রহণ করব। এবং এটা আমরা দেখতেছি গ্রাম পাহাড়ের সমস্ত আমরা যাই দেখি, আমিও যাই, সবাই যাই আমরা। প্রত্যেক দিন 3-4টা করে আমাদের মিটিং চলছে। প্রত্যেক মিটিংগুলিতে আপনার সিপিএম থেকে আইপিএফটিতে আসতেছে। এটা কিন্তু হাইলাইট হইতেছে না। আমাদের কোনো এখনও মুখপত্র নাই, কোনো হাইলাইট হইতেছে না। সিপিএম কিন্তু আইপিএফটি থেকে একজন গেলেও এই দেশের কথাতে কড়া করে তুলে দেয়। এবং এটা কীরকম করে তুলে? তারারই লোক, সিপিএমেরই লোক, যার মেম্বারশিপ ছিল না তাকে দেখাইছে যে আইপিএফ থেকে আসছে। আমাদের হলো সাচ্চা। ওই দিন আপনার 13 তারিখে আপনার প্রেজার তোলে, 22 পরিবার সিপিএম 57 জন বুতার আমাদের এখানে আইসে। এইরকম ওখানে হইতেছে। তার মানে এইটাই হইল যে এখন এই মুহূর্তে যে ট্রেন্ডটা আপনারা দেখতেছেন, আপনারাও দেখতেছেন, আপনারা অনেক করেসপন্ডেন্স ওখানে আছে, তারা দেখতেছেন যে সিপিএম একেবারে ধস নামতেছে। আগে তো প্লেন এলাকাতে 10 নামছে, ফ্লাড হয়েছে, এখন ট্রাইবেল এলাকাতে 10 নামতেছে। হয় আইপিএফটিতে আইতেছে, নাহলে বিজেপিতে যাইতেছে। আপনি রামচন্দ্রগাতে দশরথ দেবের যে স্মরণের জন্য যে একটা আছে ওখানে গিয়ে ফ্ল্যাগ, আমাদের ফ্ল্যাগ আপনারা লাগাই না, ওখানে বিজেপির ফ্ল্যাগ। তাহলে কই আছে সিপিএম? এই অবস্থা চলছে। এখন তারা এই জন্য মরিয়া হয়ে গেছে কেমনে এই ক্ষমতায় থাকবে লাগিয়া। আপনারা দেখতেছেনই তো কীরকম তারা চলছে কাজকর্ম। 20-21 তারিখ মেতে তারা রাজ্য কমিটির অধিবেশন উড়িয়ে এসে কেটা সিপিএমের ভারতবর্ষের শীর্ষ নেতৃত্বের 2 জন, সীতারাম ইয়েচুরি আর প্রকাশ কারার, কোথায়? রাজ্য কমিটির মিটিংয়ে। কোন রাজ্য কমিটি? ত্রিপুরার। পশ্চিমবঙ্গেরও না, কেরালারও না। এটা অস্বাভাবিক একটা আচরণ সিপিএমের। আর একটা অস্বাভাবিক আচরণ 6 এবং 7 তারিখ জুন দিল্লিতে পলিট ব্যুরো মিটিং,
আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পলিট ব্যুরোর অন্যতম শিশু নেতা, পলিট ব্যুরোর মেম্বার, উনি আসেন দিল্লিতে, আগেই গেছেন গিয়া। তবু ত্রিপুরা থেকে বিজন বাবুকে তারা উড়াইয়ে নিয়ে গেছে 7 তারিখ সন্ধ্যার সময় বিমানে। কোন না, তোমাকে পলিট ব্যুরোতে আইতে হইব। মানিকবাবু আসেন সর্বা, তবু বিজন বাবুকে উড়িয়ে নিতে হইল কেন? তাহলে পরে আপনার পশ্চিমবঙ্গ থেকে রাজ্য কমিটির সম্পাদক আপনার ইয়েকে বুদ্ধদেব ভট্টাচার্যকে কিংবা সূর্যকান্ত মিশ্রকে নিল না, তাহলে কেন কেরালা থেকে আনলো না ওখানকার স্টেট কমিটির প্রেসিডেন্ট সেক্রেটারিকে? কেন শুধু বিজেপিকে নিয়ে গেল? এরপরে 20-21 তারিখে এখানে কমিটি করার পরে তারা হম্বিতমি করিয়া সারা ত্রিপুরাতে গাড়ি র্যালি, বাইক র্যালি চালাই দিছে। গাড়ি র্যালি, বাইক র্যালি চলছে দিনে শেষ হয়ে যায়। হ্যাঁ, এরপরে রাত্রে হলে পরে আবার বিজেপিতে সিপিএম আয় করছে। তাহলে পরে এইখানে যে আপনার এই যে আমাদের এই যে নেতা, বড় বড় নেতারা এই যে কিছু আয়ে পড়লো বিজেপিতে, আর একজন সাংঘাতিক নেতা জিতেন বাবু, ঘাঘু নেতা, সিপিএমেরই তো, কংগ্রেস গেছে গিয়া। তা এই চলছে, এরকম চলছে। তাহলে এই গ্রাম গুতো রেলি করিয়া, তেল পুড়াইয়া, হ্যাঁ, প্রত্যেকে ভাতা দিয়া, হোটেলে মাংস ভাত খাওয়াইয়া কিটা লাভ হয়েছে তার? এবং এটা পুরোপুরি ত্রিপুরার মানুষ রিজেক্ট করেছেন, ত্রিপুরার উপজাতি জনগোষ্ঠীর মানুষ রিজেক্ট করেছেন যখন থেকে তারা দাবি তুলেছে। তারপরে এডিসি নির্বাচন হলো, 28টা আসনে আইপিএফটি পরাজিত হয়েছে এই দাবি তুলে। এডিসি ভিলেজ ইলেকশন হলো, সেখানে এরা পরাজিত হয়েছে। এতে কোনো সমর্থনই নেই, কোনো মানুষ এটা সমর্থন করতে পারেন না যে ত্রিপুরাকে লণ্ডভণ্ড করে দেওয়া, ত্রিপুরাকে অস্তিত্ব মুছে দেওয়ার এই আন্দোলন কোন অংশের মানুষ সমর্থন করবে? তো সুতরাং এটা অত্যন্ত জঘন্য, উস্কানিমূলক, জাতি উপজাতির সম্প্রীতি বিনষ্ট করা এবং ত্রিপুরাতে অরাজকতা সৃষ্টি করা। ইলেকশনের আগে উইথ দি ব্লেসিংস অফ প্রাইম মিনিস্টার মোদি এবং বিজেপি। তো এই ষড়যন্ত্র ত্রিপুরার মানুষ ব্যর্থ করবেন। এটা মণিপুর না, এটা ত্রিপুরা। ত্রিপুরা অনেক অতীতে অনেক ষড়যন্ত্র ত্রিপুরার মানুষ ঐক্যবদ্ধভাবে ব্যর্থ করেছেন। আরে না মাননীয় মহোদয়, আমরা বিজেপির সঙ্গে কিছু নাই। আমরা আগেই বলছি যে আমরা একা লড়বো, কারো অন্যের সঙ্গে জোট করলে আমরা ক্ষতি। দয়া করে এটা বিশ্বাস করেন, আমরা জোট করতে পারতাম না। আমরা একা লড়ব, একটা বুট হলে একটাই হইব, 10টা হলে 10টা হইব। তবু আইপিএফটি বুট তো এটা দাউজনের বুট, আমার এমএলএ চাই না। রিপিট করো, কিটা কৈছে? মণিপুরনি ছবি নো কবিজেন্দার। এটা মণিপুরের যে ছবিটা, মণিপুরের ডেমোগ্রাফিক স্ট্রাকচার এবং ওখানকার পলিটিক্যাল সিনারিও ত্রিপুরার সঙ্গে কোনো রকম মিল নাই। আপনারা জানেন তো, ওখানে হিল মণিপুর এবং প্লেন মণিপুর, এটা নিয়ে দ্বন্দ্ব আজকের না, অনেক বছর থেকেই, রাইট ফ্রম দি ইনসেপশন অফ মার্জার ইন 1949 থেকে এই দ্বন্দ্বটা চলছে। হিল ট্রাইবের সঙ্গে প্লেন ট্রাইব মানে মৈথিলি, তাদের সঙ্গে দ্বন্দ্ব চলছে। এটা চলবো, এটা চলবো। এটা হলো কি আপনার এথনিক ইন্টারেস্টের দ্বন্দ্ব। ওখানে মাসের পর মাস বন হয়েছে, এখানে আমি স্পষ্ট বলছি মাসের পর মাস বন্ধ হইতো না। এবং এই বন্ধ তো আমরা কেন্দ্রীয় সরকারকে চাপ দেওয়ার লেগে, ত্রিপুরার XYZ দেববর্মা রিয়াং জমাতিয়া সরকার নাট ভট্টাচার্য তারা অসুবিধা লাগে। আর এইটাকে সুযোগ নিয়ে সিপিএম যেন এরকম কারসাজি যেন না করে, এই হলো ব্যাপার।